কলকাতার বুকে ঘটে চলেছে একটি অদ্ভুত হত্যালীলা। অদ্ভুত এই যে যারা খুন হচ্ছে তাদের প্রত্যেকের নামই নির্মল, আর খুনটাও হচ্ছে অদ্ভুত উপায়ে। তাদের প্রত্যেকেরই মাথার ডান পাশে পাওয়া যাচ্ছে একটি গভীর ক্ষত। ক্ষতটা কিন্তু গুলির নয়, দেখে মনে হচ্ছে যেন কিছু একটা দিয়ে থেতলে দেওয়া হয়েছে। আর পাওয়া যাচ্ছে হাতে লেখায় একটি চিরকুট, চপলের হত্যাকারী। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নির্মলেরা খুন হচ্ছে। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায় রহস্যবেদী নীল থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কথাবার্তায় গল্পগুজবে দীপকের বাড়িতে ভোজ সারতে সারতে বেশ রাত হয়ে গিয়েছিল। গাড়ি চালাচ্ছিল নীল, পাশেই বসেছিলেন তালুকদার। শীত এখন যাই যাই করছে, রাস্তাও বেশ ফাঁকা, কারণ এখন প্রায় 12টা বাজে। দুপাশে ঘন গাছগাছালির মধ্যে পিচ ঢালা একটা মসৃণ পথ। নীলের মতো পাকা ড্রাইভারের হাতে স্টিয়ারিং থাকায় বিকাশ তালুকদার সিগারেট ফুঁকতে ফুঁকতে আরামে গায়েলি দিয়েছিলেন সিটের গায়ে। বোধহয় তন্দ্রাও এসেছিল। হঠাৎ গাড়িটা একসময় ভোস ভোস শব্দ করতে করতে থেমে গেল। হঠাৎ গাড়ির ব্রেক কষাতে তালুকদারের তন্দ্রা যেন আহত হলো। তড়িতে সোজা হয়ে উঠে বললেন, এনিথিং রং মিস্টার ব্যানার্জি? গাড়ি থামালেন কেন? নীল ততক্ষণে ওর গাড়িতে রাখা টর্চটা তুলে সামান্য দূরে একটা তেঁতুল গাছের নিচে আলো ছড়িয়ে কি যেন দেখছে। তালুকদার আবার জিজ্ঞাসা করলেন, ব্যানার্জি কি দেখছেন অমন করে? আপনিও দেখুন না, ভালো করে দেখুন, সামনের গাছতলায়। ততক্ষণে তালুকদারের তন্দ্রায় একেবারে ছুট। সামান্য চোখ কচলাতে কচলাতে ভালো করে তাকিয়ে বললেন, মাই গুডনেস, একটা বডি পড়ে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই, একটা বডি উপর হয়ে পড়ে রয়েছে। মাতাল টাতাল নয় তো? হতেও পারে। নামবেন নাকি? এত রাতে মাতাল টাতাল হলে আবার সামাজিক দায় হিসেবে ওকে থানায় নিয়ে যেতে হবে। আপনি এড়িয়ে গেলে আমার আর কি, চোর ছাচোর এসে ওকে লুটে পুটে নেবে। নিক, ব্যাটার ছেলে তাই নেওয়া উচিত। তাহলে বলছেন আমরা দেখিনি ওকে? তাই বা কেমন করে বলি, গায়ে এখনো পুলিশি কর্তা আর সরকারি তকমা আছে। চলুন দেখা যাক। এটাকে এমন পেদাবো না জন্মের মতো মদ খাওয়া ছেড়ে দেবে। দিন তো টর্চটা আমার হাতে দিন। টর্চটা নিয়ে তালুকদার নেমে পড়লেন। নীল নেমে এগিয়ে গেল তেঁতুল গাছটার দিকে। উপুর হয়ে পড়েছিল দেহটা, একটা হাত ছড়ানো আর অন্য হাতটা দেহের আড়ালে। তালুকদার সরাসরি দেহের উপর টর্চের আলো ফেললেন। তারা চারিদিকের উপর টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে চলল। 22-23 বছরের মধ্যেই ছেলেটি। জামা কাপড়ও বেশ শৌখিন, গাঢ় লাল রঙের ফুল হাতা পুল ওভার, কালো প্যান্ট আর পায়ে বাটার অ্যাম্বাসেডার। ছড়ানো হাতে রয়েছে একটা রিস্ট ওয়াচ। দেখে ভদ্রঘরের ছেলে বলেই মনে হয়। দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ দেখার পরই তালুকদার বললেন, কেস গড়বড় মনে হচ্ছে ব্যানার্জি। কিরকম? মোড়ে টোড়ে যায়নি তো? আমারও তাই সন্দেহ হচ্ছে। পাঁচটা দেখুন তো। তালুকদার উপুর হয়ে বসে পড়লেন। ছড়ানো বাঁ হাতটি নাড়ি টিপে দেখলেন কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়ে বললেন, গেছে। নারীর সারা শব্দ নেই, বডিও প্রায় ঠান্ডা। মাই গুডনেস, হিয়ার ইজ দ্য উন্ড। টর্চটা দিন তো। টর্চের তীব্র আলো ছড়িয়ে পড়ল মুখের ওপর। রগের কাছটা ফুলে গেছে, ফেটেও গেছে, কিছুটা চাপা রক্তের দাগ। প্রথম দেখায় যা অনুমান করা যায় তা হলো কোনো ভোঁতা বা ভারী কিছু দিয়ে রগের ওপর আঘাত করা হয়েছে। মার্ডার? হতে পারে। পুলিশ হিসেবে এই মুহূর্তে ওর বডি ছোঁয়ার অধিকার আপনার আছে। দেখুন তো কোনো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। নীল উঠে পড়ল, একটা সিগারেট ধরিয়ে আশপাশটা বেশ খুঁটিয়ে দেখতে শুরু করলো। তালুকদার ইতিমধ্যে যুবকের পকেট হাতড়াতে শুরু করেছে। হিপ পকেট থেকে বের হলো একটি মানি ব্যাগ। মানি ব্যাগ খোলার আগে অন্য কিছু দেখতে পাওয়া যায় কিনা সেটা দেখতে গিয়ে শরীরের নিচে চাপা ডান হাতটি টেনে বার করতেই তিনি যেন চমকে উঠলেন। তারপর নীলকে উদ্দেশ্য করে বললেন,
ব্যানার্জি, ছেলেটার হাতে কি একটা কাগজ গোজা আছে। বলেই মৃতের হাত থেকে গোজা ভাঁজ করা কাগজটা টেনে নিলেন, মেলে ধরলেন চোখের সামনে। মাত্র দুটি কথা লেখা আছে কাগজের উপর, চপলের হত্যাকারী। ততক্ষণে নীলও এসে পড়েছে। তালুকদার ওর দিকে কাগজটা এগিয়ে দিলেন। কাগজটায় চোখ বুলিয়ে নীল বলল, ব্যাগে দেখুন তো কোনো নাম ঠিকানা আছে কিনা। ব্যাগ খুলেই পাওয়া গেল নাম ঠিকানা, নির্মল সাহা। সল্টলেকের একটা ঠিকানা। পাওয়া গেল টুকিটাকি কাগজপত্র, একটা লন্ড্রির বিল, নাম করা একটা চীনের রেস্তোরাঁর পুরনো বিল, 70 টাকা 20 পয়সা বিল। বিলটা অনেক দিন আগেকার। সিনেমার টিকিটের দুখানা ছেঁড়া অংশ, দামি আসনের টিকিট। পার্সে টাকা পয়সাও ছিল, মোট 187 টাকা 35 পয়সা। এগুলো দেখে কি মনে হচ্ছে আপনার? প্রশ্নটা তালুকদারই করলেন। সেই হিসেব নিকেশ তো পরে আছেই, কিন্তু আপাতত কি করার? আজ রাতে ঘুমে দফারফা করা ছাড়া আর তেমন কিছু চোখের সামনে ভাসছে না। নীল মৃদু হাসল, তারপর বলল, ঠিকই, রাত তো বেড়েই চলেছে, নিয়ারেস্ট থানাও বেশ দূরে। তাহলে সে চিন্তা তো আমারও। একটা গাড়ি টাড়িও তো আসছে না দেখছি। কি করবেন গাড়ি নিয়ে? থানায় যাবেন? হ্যাঁ, সে তো যেতেই হবে। আমার গাড়ি নিয়ে চলে যান। সে কি, আপনি? বডিটা তো নিজু মাঠে রেখে ফেলে যাওয়া যায় না। কেসটা যদি সত্যিই মার্ডার হয় এবং ডেলিভারেট হলে খুনি বডিটা সরিয়ে ফেলার চেষ্টা করতে পারে। সেটা তো আগেও পারতো। মানছি পারত, এবং ওপেন রাস্তায় যখন ফেলে যেতে পেরেছে তখন ধরে নেওয়া যেতে পারে যে ডেড বডি নিয়ে খুনির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অন্যভাবেও তো কিছু ঘটতে পারে। কিরকম? চোর ছাচরের তো অভাব নেই। কিছু না পেয়ে নিদেন পক্ষে লোকটার শরীরে যা যা নেবার সেগুলো বাটপাড়ি করতে পারে। তাতে তার কতটা লাভ হবে তা জানি না, তবে পুলিশের হয়তো কিছু মূল্যবান সূত্র হারিয়ে যেতে পারে। রাইট ইউ আর। কিন্তু আমি গাড়ি নিয়ে চলে গেলে আপনাকে তো একা থাকতে হবে। সো হোয়াট? বলেন কি মশাই, এত রাতে এই নির্জন জায়গায় একটা ডেড বডির সামনে আপনাকে একা রেখে চলে যাব? ভয়টা কিসের? ভয় মানে আমাকে বললে আমি থাকতাম না। আপনি নিশ্চিন্ত মনে গাড়ি নিয়ে চলে যান, ভূতের ভয়টাই আমার নেই। আর ধান্দাবাজ নিশাচরদের জন্যে 6টা গুলিই মজুত আছে, নিশানা আমার বাঘ মারা। আর আপনাদের ক্যারেটের দৌলতে 5-6টা জওয়ানকে কাবু করা। না, সে আমি জানি, তবে না, টর্চটা আমায় দিয়ে আপনি আপনার কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরে আসুন। একটা অসুবিধা আমার হবে, ঠান্ডার। আপনার আমার ব্র্যান্ডটা একই, প্যাকেটটা আমায় দিয়ে আপনি আসুন। তালুকদার জানে যে নীল আবেগে কথা বলে না, যা বলে তা গুরুত্ব দিয়েই বলে। অগত্যা তার কথা মতোই কাজ হলো। সে ঘটনার পর প্রায় আরও দিন 15 কেটে গেছে। ইতিমধ্যে কাগজ টাগজে খবরটা প্রকাশিতও হয়ে গেছে। নির্মল সাহার খুনের ব্যাপারে যদিও নীলের একটা মানসিক তাগিদ ছিল, কিন্তু শতপ্রবৃত্তির ফলে সে নিজেকে সেখানে জড়াতে চাইছিল না। ওদিকে বিকাশ তালুকদারেরও কোনো খবর নেই। থানায় ফোন করে জানা গেল বিশেষ ধরনের এক স্মাগলিংয়ের চক্রান্তে তাকে কলকাতার বাইরে যেতে হয়েছে। চুপচাপ বসেই ছিল ও, কিন্তু বেশি দিন চুপ করে বসে থাকতে পারল না। নির্মল সাহার হত্যার ব্যাপারে ওকে জড়িয়ে পড়তেই হলো। সেদিন সন্ধ্যার পর এসে পড়লেন বিকাশ তালুকদার। লোকটার বুদ্ধি সামান্য কম, নিজের মুখে স্বীকার করতে ওর কোনো দ্বিধা নেই। কিন্তু লোকটা কাজ পাগল, নীল লোকটাকে অপছন্দ করে না। এসেই চায়ের অর্ডার দিয়ে জাকিয়ে বসলেন সোফার ওপর। 15 দিনের ব্যবধানে শীতের প্রকোপটা যেন বেশ কমে গেছে। চায়ের কাপটা মুখে তুলতে তুলতে বললেন, এদিকের খবর কি? নীল একটা সিগারেট ধরিয়েছিল, টানতে টানতে জিজ্ঞাসা করলো, কোন দিকের খবর? বাহ, ভুলে গেলেন, সেই যে সেই নির্মল সাহা। ও, সেই রহস্যময় মৃত্যু। সেই খবর তো বলতে পারবে ওই এলাকার থানার ওসি মিস্টার বরাট। আর এসব পুলিশি ব্যাপার, আমার তার খোঁজ রাখার কোনো দায় নয়। তালুকদার হাসলেন, তারপর বললেন, অন্য কেউ বললে মেনে নিতাম, কিন্তু প্রায় চোখের সামনে দেখা রহস্যময় খুনের ব্যাপার পড়ে থাকা সত্ত্বেও নীল ব্যানার্জি কোনো মানসিক দায় নেই, আমি বিশ্বাস করি না। আপনাকে উড়িয়ে দিচ্ছি না, নির্মল সাহা মাঝে মাঝে মনের মধ্যে উকি দেয়, কিন্তু কেউ তো আমায় এই ব্যাপারে আমন্ত্রণ জানায়নি। আমন্ত্রণ এলো বলে মিস্টার বরাটের সঙ্গে আমার কথা হয়েছিল। নানান রকম পলিটিক্যাল ঝামেলা নিয়ে উনি এখন হিমশিম খাচ্ছেন। কি এক নির্মল সাহা নিয়ে বোধহয় মাথা কামানোর সময় নেই। উনি হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে কেসটা নেড়ে চেড়ে দেখবার জন্য অনুরোধ করবেন। করলে করা যাবে। তা না হয় হলো,
কিন্তু সত্যি কি আপনি এই ব্যাপারে কিছু ভাবেননি? তেমন কিছু নয়। যা ভেবেছেন বলুন। আসলে কি জানেন, অন্য কোনো অফিসার হলে ব্যাপারটা ভুলে যেতে বদ্ধপরিকর হতো। অযথা দায় নিতে কেউই চায় না, কিন্তু আপনি তো আমায় জানেন। মনের মধ্যে একটা খিজ ঢুকলে আমার ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করে। যতক্ষণ না ব্যাপারটা পরিণতিতে আসে আমি কিছুতেই স্বস্তি পাই না। এই জন্যেই আমার উন্নতি হলো না। পোকারা কখনো উন্নতি করে না। বিকাশবাবু যেন তার স্বভাব ফিরে পেয়েছেন। কথা শুরু করলে আর থামেন না। নীল ওকে থামালো। আপনি কি জানতে চাইছেন? আপনি যা ভেবেছেন। ওর সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ খবর তো নিইনি, তবে আপাত দৃষ্টিতে যা মনে হয়, ভদ্রলোক মোটামুটি অবস্থাপন্ন ঘরের। পোশাক পরিচ্ছদ এবং চেহারায় মার্জিত, হাতে দামি রিস্ট ওয়াচ, বেশ শৌখিন জামা কাপড়, মানিব্যাগে অতগুলো টাকা, দামি টিকিটে সিনেমায় যাওয়া, চীনে হোস্টেলে খাওয়া দাওয়া। দূর মশাই, চীনে হোটেলের কথা এখন আর বলবেন না। হুজুগে বাঙালি, পালা পার্বণে এখন সবাই দল বেঁধে চীনে হোটেলে খেতে যায়। পাড়ার মোড়ে মোড়ে এখন ঠেলা গাড়িতে রেপসির তেল দিয়ে চাউমিন তৈরি হয়। তা হয়তো হয়, তবে মনে রাখবেন নির্মলবাবু দল বেঁধে খেতে যাননি, গিয়েছিলেন মাত্র দুজনে, এবং নামকরা অভিজাত হোটেলে। কি করে বুঝলেন দুজন গিয়েছিল? ওনার পকেটে যে রেস্তোরাঁর বিল ছিল, আমি জানি যে ওখানে সব খাবারের দাম বেশি। 3 প্লেট খাবার নেওয়া হয়েছিল। বিলটা আপনি মন দিয়ে দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। 2টো চিকেন চাউমিন আর একটা ফ্রাইড প্রন। অনুমান করা যেতে পারে এই খাবার মাত্র দুজনেই খেতে পারে। অনেক সময় কিন্তু 2 প্লেট খাবার নিয়ে 3 জন ভাগ করে খাওয়া যায়। অস্বীকার করছি না, খেতে পারে, খাইও। তবে আরও একটা জিনিস মনে রাখবেন, ওই একই দিনে দেখা 2টো ম্যাটিনি শোয়ের টিকিট ওর পকেটে ছিল। ধরে নেওয়া যেতেই পারে যে কোনো একজনের সঙ্গে নির্মলবাবু দুপুরবেলাটা কাটিয়েছিলেন। সিনেমা দেখেছেন, রেস্তোরাঁয় খেয়েছেন। এমনও তো হতে পারে যে খাওয়া দাওয়ার পর ওই নির্জন মাঠে ঘোরাঘুরি করেছেন। তারপর সেই বন্ধুটির সাক্ষাতে অথবা অসাক্ষাতে তিনি নিহত হয়েছেন। তার মানে আপনার কল্পনা যদি সত্যি হয়, এই বন্ধুটিকে তো আমাদের আগে খুঁজে পাওয়া দরকার। হ্যাঁ, দরকার, কিন্তু কাজটা রীতিমতো কঠিন। আচ্ছা, কোনো মেয়ে বন্ধু হতে পারে কি? সেটাই স্বাভাবিক। কিন্তু আপনার ওই চিরকুটটা, কে এই চপল? নির্মলের সঙ্গে তার সম্পর্কই বা কি? কোন এক চপল কোন একদিন খুন হয়েছিল। নির্মলের হত্যাকারী জানাতে চাইছে নির্মলই চপলের হত্যাকারী, এবং সেই হত্যার প্রতিশোধ সে নিয়েছে নির্মলকে হত্যা করে। আচ্ছা, এটা পলিটিক্যাল মার্ডার নয় তো? পলিটিক্যাল মার্ডার আরও ওপেন হয়, হিসেব নিকেশ করে গুছিয়ে রগের পাশে টিপ করে মারা। হয়তো কোনো শাবল টাবল দিয়ে পেছন থেকে মেরেছে, অ্যাক্সিডেন্টালি সেটা রগে লেগেছে, হতে পারে না? পারে, তবে অস্ত্রটা ঠিক শাবল নয়, তাহলে মাথা ফেটে চৌচির হয়ে যেত। অন্য কিছু হতে পারে, এই মুহূর্তে ধরা যাচ্ছে না। অস্ত্র অনেক সময় খুনিকে চিনতে সাহায্য করে। আমার মনে হয় নির্মলবাবুর বাড়ি একবার যাওয়া উচিত। ওনার বন্ধু বান্ধবের ব্যাপার স্যাপার জানা দরকার। পিএম রিপোর্ট কি বলছে, কিছু জেনেছেন? হ্যাঁ, জেনেছি। অতর্কিতে আক্রমণ, কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে, জোর আঘাত। মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গেই ঘটেছে। ঠিক আছে, মিস্টার বরাটকে বলুন আমায় একটা ফোন টোন করতে, তারপর নয়। এই কেসটায় আমার ইন্টারেস্ট প্রচুর, আমি সব ব্যবস্থা করছি। সে রাত্রে আর তেমন কিছু কথাবার্তা হলো না। খানিক পরে তালুকদার চলে গেলেন। নির্মল সাহার বাড়ি সল্ট লেকে। এবি 155 সল্ট লেক খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। ছিমছাম ছোট একখানা বাড়ি। কলিং বেল টিপতেই একজন পূর্ব ভদ্রলোক বেরিয়ে এলেন। আপাতমস্তক নীলকে একবার দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, কাকে চান? এটাই তো নির্মল সাহার বাড়ি। ভদ্রলোক সামান্য ভুরুকুচকে তাকালেন, তারপর বললেন, আপনি আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে। তাই জানেন না, দিন 15 হলো নির্মল মারা গেছে। শুনেছি, সেই জন্যই আসা। আপনি? আমি নিচের তলাটায় ভাড়া নিয়ে আছি। আই সি। তা ওদের কাউকে যদি... ভদ্রলোক চলে গেলেন। মিনিট 3 মধ্যেই 24-25 বছরের এক যুবক বেরিয়ে এলো। পাতলা গরম, চোখে কালো ফ্রেমের চশমা, রংটা খুবই উজ্জ্বল। নীলকে দেখে কিন্তু সামান্যও অবাক হলেন না। তারপর বললেন, আপনি জানেন আপনি কাকে চাইছেন? নীল কিছু না বলে পকেট থেকে তার নিজের আইডেন্টিটি কার্ডটা এগিয়ে দিল। একবার চোখ বুলিয়ে কার্ডটা ফেরত দিতে দিতে যুবক বলল, পুলিশ তো এই ব্যাপারে বেশ কয়েকবার খোঁজ খবর করে গেছে, আর তাছাড়া আমরা তো কেউ কোনো প্রাইভেট ইনভেস্টিগেটর খবর দিইনি। আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আপনার পরিচয়টা জানতে পারি? আমি নির্মল সাহার ছোট ভাই শ্যামল সাহা। ভালোই হলো, এবার আপনার প্রশ্নের উত্তর দিই।
প্রাইভেট ইনভেস্টিগেটর আমি ঠিকই, কিন্তু এক্ষেত্রে সরকারি তরফ থেকে নির্মলবাবুর ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার নির্দেশ এসেছে, তাই আপনাদের বিরক্ত করতে হচ্ছে। অবশ্য যদি কোনো আপত্তি না থাকে। না, ঠিক আপত্তি নয়। আসলে বর্দার এই অস্বাভাবিক মৃত্যুর পর সত্যি বলতে কি বাড়ির সকলে একেবারে ভেঙে পড়েছেন। নানান অশান্তির মধ্যেও পুলিশের জিজ্ঞাসাবাদ তো আছেই। এরপরেও আসলে কি জানেন, কোনো কিছুর বিনিময়ে তো আর বর্দাকে আমরা ফিরে পাবো না। যিনি চলে যান তাকে তো আর কখনোই ফিরে পাওয়া যায় না, তবে যারা থাকেন তাদের কিছু অবশিষ্ট কাজ করতে হয়। আপনার দাদার মৃত্যুটা অস্বাভাবিক। দুর্ভাগ্যক্রমে আমি এবং একজন পুলিশ অফিসারই প্রথম আপনার ভাইকে খুঁজে পাই। আমরাই প্রথম আবিষ্কার করি আপনার দাদা খুন হয়েছে। ন্যাচারালি কিছু দায়িত্ব এসে যাচ্ছে। আমরা চাই খুনি ধরা পড়ুক। আপনি চান না? আমাকে কি করতে হবে? কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। বেশ, আসুন। তবে একটা কথা, আমার বাবা মা অত্যন্ত ভেঙে পড়েছেন, বিশেষ করে মা তো প্রায় শয্যাগত। এই অবস্থায় তাদের যদি টানা হেঁচড়া না করেন। আমার জানার বিষয়গুলো জানতে পারলেই তাদের আর বিরক্ত করব না। আসুন। বলে শ্যামল নীলকে ভেতরে নিয়ে গেল। বাড়ির মধ্যে আগাগোড়াই বেশ একটা রুচির ছাপ রয়েছে। বারান্দায় উঠেই বাদিকের প্রথম ঘরে নিয়ে গিয়ে বসালো শ্যামল। এটাই বসার ঘর। ঘরে রয়েছে একটি ছোট সোফা সেট, ছোট কাচের সেন্টার টেবিল, ঘরের অন্যদিকে ডাইনিং টেবিল, আর চারদিকে 4টি চেয়ার। খুব সম্ভবত এটা খাওয়ার ঘর হিসেবেও ব্যবহার করা হয়। ঘরের এক কোণে একটি কালার টিভির সঙ্গে অ্যাটাচ করা বুকশেলফ। বেশ দামি দামি কিছু বইও রয়েছে বুকশেলফে ঠাসা। সোফায় বসতে বসতে নীল বলল, বসুন, কয়েকটা জরুরি প্রশ্ন করব। ব্রুটা কুঁচকে রেখেছেন কেন? পুলিশ থেকে এলেও আপনাকে বা আপনাদের পরিবারকে অসুবিধায় ফেলার জন্য আমি আসিনি। এসেছি নিজের ইন্টারেস্টে। এসেছি আপনাদের মধ্যে জমে থাকা জিজ্ঞাসার জট ছাড়াতে। আমি তো বললাম আপনার প্রশ্নের উত্তর দেব, কেবল বাবা মাকে বিরক্ত করবেন না। আপনারা কজন? মানে? বুঝেছি, আমরা 3 ভাই, বর্তমানে 2 আর বাবা মা। আর আছে ভোলাদা। ভোলাদাকে? এক কথায় কাজের লোক, তবে ওকে আমরা অন্য চোখে দেখি। আপনার আরেক ভাই কোথায়? মেজদা কমল শাহ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অফিস গেছে। ও ডিউটি সকাল 8টায়। আর আপনি? আমি সিএ পড়ছি, এখনো চাকরির খাতায় নাম লেখায়নি। নির্মলবাবু কি করতেন? উনিও চাকরি করতেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। বাবা বাড়িতেই থাকেন, বছর হলো রিটায়ার করেছেন। বাড়িটা বেশ নতুন মনে হলো। হ্যাঁ, রিটায়ার করার পরে এটার কাজ শেষ হয়। আচ্ছা, এবার একটু আপনার দাদার কথায় আসি। উনি খুন হয়েছেন এতে কোনো সন্দেহ নেই। তা এই ব্যাপারে আপনাদের কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? আমার দাদা খুব নিরীহ টাইপ, ব্যবহারও বেশ ভদ্রলোক। চাকরিটাও নিতান্ত ফেলনা ছিল না। অফিসের পর সোজা চলে আসতেন বাড়ি। ওই যে দেখছে নানান ধরনের বইটই, সব বর্দার। বইটই পড়ে উনি সময় কাটিয়ে দিতেন। ইদানিং অবশ্য টিভি সিরিয়াল দেখতেন। আমি অন্তত দাদাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখিনি কখনো। ওনার বন্ধু বান্ধব? অফিসের কলিগ বন্ধু হয় কিনা জানি না, তাও উনি যে পোস্টে ছিলেন তাদের সাধারণ স্টাফের সঙ্গে খুব একটা মেলামেশার সুযোগ ছিল না। এর বাইরে তেমন কেউ, মানে যাকে বন্ধু বলা যায়, ছিল কিনা আমার জানা নেই। চপল নামে কাউকে চেনেন? চপল? না, ওই নামে তো। আপনার দাদার হাতে, আমরা যখন আপনার দাদার দেহ খুঁজে পাই, ওনার হাতের মধ্যে ছোট্ট এক টুকরো কাগজ পেয়েছিলাম। তাতে লেখা ছিল চপলের হত্যাকারী, যার একটাই অর্থ, হত্যাকারী জানাতে চাইছে যে চপল নামে কাউকে উনি হত্যা করেছেন, যার প্রতিশোধ হিসেবে এই হত্যা। অ্যাবসার্ড। আমার দাদার কোনো শত্রু ছিল কিনা জানি না, কেন তিনি খুন হয়েছেন তাও আমার অজানা। তবে দাদা করবেন খুন, নেক্সট টু ইম্পসিবল। এত জোর দিয়ে বলছেন? কারণ তিনি আমার দাদা, জ্ঞান হওয়া পর্যন্ত তাকে আমি দেখে আসছি। দাদার পক্ষে কাউকে খুন করা সম্ভব নয়। উনি কি পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? কোনো দিনও না। আর একটা প্রশ্ন, ওনার কোনো অ্যাফেয়ার্স ছিল কিনা জানেন? ইউ মিন লাভ অ্যাফেয়ার্স? ঠিক বলতে পারবো না, তবে। থামলেন কেন, বলুন। প্রায় 5-6 মাস যাবৎ এক ভদ্রমহিলার সঙ্গে দাদার বোধ হয় কিছু ঘনিষ্ঠতা হয়। কিরকম ঘনিষ্ঠতা? ঠিক বলতে পারবো না, তবে মহিলা প্রায় এ বাড়িতে যাতায়াত করতেন। মহিলাকে দেখেছেন? অতি সামান্যই, মাত্র একবারের জন্য। তাহলে কি করে জানলেন উনি প্রায়শই আসতেন? মায়ের মুখে শোনা, 2-1বার মাকে এ নিয়ে ঠাট্টা তামাশা করতেও শুনেছি। কিরকম? মার ধারণা দাদা হয়তো সুমিত্রা দেবীকে বিয়ে করবে। মহিলার নাম সুমিত্রা? মার কাছেই শোনা। সুমিত্রা দেবী থাকেন কোথায়? জানি না, দাদা তো তেমন কিছু ভেঙে বলতো না। আপনার মা জানেন না?
না, কারণ মাকে একদিন কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম, উত্তরে মা বলেছিলেন দাদা নাকি পরে হবে বলে এড়িয়ে গেছে। আমিও আর এসব নিয়ে অনাবশ্যক কৌতূহল দেখাইনি, বিষয় তো দাদার ব্যাপার। আপনার দাদা রোজই কি সকাল সকাল বাড়িতে ফিরতেন? সুমিত্রা দেবীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর মাঝে মাঝে একটু রাত হতো, তাও 9টা সাড়ে 9টার মধ্যেই চলে আসতেন। আচ্ছা, আপনার দাদা মারা গেছেন প্রায় দিন 15 হতে চলল। তা এই খুন হবার ব্যাপারে সুমিত্রা দেবীর ভার্সন কি? মানে ওনার কিছু সন্দেহ টন্দেহের কথা বলেননি? সুমিত্রা দেবী? আরে হ্যাঁ, তাই তো। দাদা মারা যাবার পর একবারও তো দেখিনি মনে এরকম একটা ওলটপালট অবস্থায়। 1 মিনিট, আমি একটু মাকে জিজ্ঞাসা করে আসি। 8 মিনিটের মধ্যেই শ্যামল ঘুরে এসে বলল, না মিস্টার ব্যানার্জি, এর মধ্যে তিনি আর আসেননি। আশ্চর্য, দাদা বেঁচে থাকতে শুনেছি প্রায় তিনি আসতেন। হয়তো এই মিসহ্যাপের কথাটা তিনি পাননি। দাদার মৃত্যুর খবরটা লিডিং সব পেপারেতে বেরিয়েছিল, তবু তর্কের খাতিরে ধরে নিলাম তিনি খবর পাননি। তাহলেও 15 দিনের মধ্যে একবারও আসবেন না? ঠিক আছে, আরো কয়েকদিন দেখুন না, হয়তো তিনি কলকাতাতে নেই। আর আপনাকে বিরক্ত করব না, কেবল 2টি ব্যাপারে একটু খেয়াল করবেন। 1, চপল নামে আপনার দাদার কেউ পরিচিত ছিলেন কিনা, আর 2 নম্বর, সুমিত্রা দেবীর ঠিকানা। এদের দুজনের খোঁজ পেলে আপনার দাদার মৃত্যু রহস্যের একটা সূত্র অন্তত পাওয়া যেত। আপনি বলছেন খবর পাওয়ার চেষ্টা করব, কিন্তু কি লাভ? দাদা তো আর... জানি কোনো মৃত মানুষই আর ফিরে আসে না, কিন্তু অপরাধীর শাস্তি পাওয়া তো উচিত। কোনো দোহাই দিয়ে একে এড়িয়ে যাওয়া যায় না। ও, আর একটা প্রশ্ন, আপনার দাদা কি ড্রিঙ্ক করতেন? না তো, অন্তত আমার জানা নেই। হঠাৎ এই প্রশ্ন? পিএম রিপোর্টে ওর পেটে মদের তলানি পাওয়া গেছে। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই। কারণ সেই বিলটা তবে গেল কোথায়? কিসের বিল? না, তেমন কিছু না। ঠিক আছে, আজ চলি, দরকার পড়লে আবার আসবো। নীল যখন বেরিয়ে এলো তখন রোদের ঝাঁক বেশ বেড়ে গেছে। নির্মল সাহার কেসটা যতটা সহজ হবে বলে মনে হয়েছিল, ব্যাপারটা কিন্তু ততটাও সহজ নয়। নির্মলদের বাড়ি ফেরার পর প্রায় মাসখানেক কেটে গেছে। এর মধ্যে সামান্যতম সূত্রও নীল খুঁজে বার করতে পারেনি। সুমিত্রা দেবীর সম্বন্ধেও কোনো খবর নেই। মেয়েটি হঠাৎ করে এসে আবার হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেছে যেন। কেসটা দুঃসাধ্য এবং অসম্ভব ঠিক করে নীল যখন ভাবছিল বিকাশ তালুকদারের কাছে গিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে আসবে, ঠিক সেই সময় একদিন ফোন এলো বিকাশের কাছ থেকে। হতাশার ব্যাধিতে ভুগতে ভুগতে প্রায় অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তুলেছিল নীল। আমি বিকাশ তালুকদার বলছি, নিশ্চয়ই ব্যানার্জি? হ্যাঁ বলছি। জরুরি তলব নাকি? বলতে পারেন একরকম তাই। নির্মল সাহার কথা মনে আছে? সেই হতাশাই তো ভুগছি। এই মুহূর্তে খবর এলো সেম টাইপ মার্ডার, এবারে একটা নিরালা খালের ধারে। জায়গাটা আমারই এলাকায়। ভালো, ঘুরে আসুন। দেখ মশাই, আমি তো যাবই, মানে যেতে বাধ্য। আপনি কি রিপোর্টার যে সংবাদ দেওয়ার জন্য ফোন করেছি? রেডি থাকুন, যাওয়ার পথে তুলে নেব। একটা নিয়েই তো হিমশিম খাচ্ছি। অনেক সময় দুটোই মাথা খুলে যায়। তাছাড়া নীল ব্যানার্জির কাছ থেকে এসব কথা শুনতে মোটেও ভালো লাগে না। মিনিট 10-এর মধ্যে আমি আসছি। ফোনটা নামিয়ে রেখে মিনিটখানে গুম হয়ে বসে রইল নীল। বিমল সাহা তাকে খুব ভোগাচ্ছে। কি যে হবে কে জানে। শেষ পর্যন্ত হয়তো কেসটা আনসলভডই রয়ে যাবে। মিনিট 5-এর মধ্যেই তৈরি হয়ে নিল নীল। বিকাশ তালুকদারের ঘড়িটা বোধহয় কাটায় কাটায় সময় দেয়। ঠিক মিনিট 10-এর মাথায় নিচে গাড়ির হর্ন শোনা গেল। অকুস্থলে পৌঁছতে খুব একটা সময় লাগলো না। জায়গাটা বেশ নির্জন। দিনের বেলাতেও লোক খুব একটা যাতায়াত করে না। তবে পাশে রয়েছে খুব ছোট্ট একটি জটলা। বিকাশ তালুকদার সঙ্গে 2জন কনস্টেবলকে এনেছিলেন। বিকাশ আর নীল মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ালো। উভয়ই যুগপৎ চমকে নিজেদের দিকে তাকিয়ে নীরবে কিছু কথাও বলে নিল, যার অর্থ চেনা দৃশ্য দুবার দেখা। হ্যাঁ তাই, নির্মল সাহার মতোই ঠিক একজন একইভাবে প্রায় 30-32 বছরের এক যুবক মুখ থুবড়ে পড়ে রয়েছে, ডান হাত মুষ্টিবদ্ধ। সেখানে দেখতে পাওয়া গেল একটি কাগজ গোল করে পাকানো রয়েছে। তালুকদার কাগজটা চোখ বুলিয়ে নিয়ে নীলের দিকে এগিয়ে দেন। সবিষয়ে নীল দেখল এবারও লেখা আছে চপলের হত্যাকারী। একজন চপলকে কজন মিলে মেরেছে মশাই? কথাটা তালুকদার ঠাট্টা না সিরিয়াসলিভাবে বললেন সেটা কিন্তু বোঝা গেল না। নীল বেশ গম্ভীর হয়ে মৃতদেহটি দেখছিল। দেখতে দেখতেই বলল, কোলিংট, রগের পাশটা দেখুন, ঠিক যেমনভাবে নির্মল সাহাকে খুন করা হয়েছিল। দেখেছি। বলেই তালুকদার হাঁটু গেড়ে বসে মৃতদেহের দেহ তল্লাশি শুরু করলেন।
মানিব্যাগ, রুমাল, সিগারেট, দেশলাই, আরও কত কিছু কাগজপত্র। অন্য সব কিছু ছেড়ে তালুকদার প্রথমেই ব্যাগটা খুললেন। নাম দেখে তার ভুরু যেন কুঞ্চিত হলো। নীলের ভুরুও কুঁচকে উঠল। ঠোঁটের কোণে দেখা দিল এক অদ্ভুত ধরনের হাসি। স্পষ্টাক্ষরে লেখা রয়েছে একটি নাম, নির্মল সেন। একসময় তাকে বিড়বিড় করতে দেখা গেল। প্রথমে নির্মল সাহা, তারপর নির্মল সেন। কি ব্যাপার বলুন তো ব্যানার্জি, দুটো মার্ডারই হুবহু এক। আর মজার হলো কি, দুজনের নামই নির্মল। তালুকদার, আপনি বরং আপনার পুলিশি ব্যাপারগুলো সারতে থাকুন। আমি দেখি দু একজনকে পাকড়াও করে কিছু জানতে পারি কিনা। দেখুন, মনে হয় না কেউ মুখ খুলবে। নীল সামান্য এগিয়ে গিয়ে এক ব্যক্তিকে পাকড়াও করল। কেউ কিছুই বলল না। কিছুক্ষণ পরে নীল ফিরে এলো তালুকদারের কাছে। কিছু বার করতে পারলেন? জনতা নির্বোধ নয়, অকারণ পুলিশি ঝঞ্ঝাটে যেতেও চায় না। ব্রিটিশ আমল থেকে আপনারা ওদের উপর যা টর্চার করেছেন, এখন ওরা সজাগ হয়ে গেছে। জানলেও কেউ কিচ্ছু বলবে না। ভয় দেখিয়ে মুখ খোলাবার অবস্থাও পাল্টে গেছে। যাকগে, আপনার তো এখন অনেক কাজ করুন গে, আমি চলি। সে কি এত তাড়াতাড়ি? এই মুহূর্তে আমার কিছু করারও নেই। গোড়া থেকে একবার ভেবে দেখি, আলোটালো দেখতে পেলে জানাবো। আর কিছু না বলে বেশ অভদ্রের মতোই নীল চলে গেল। আসলে সেই মুহূর্তটায় সে প্রচণ্ড অস্বস্তিতে ভুগছিল। কয়েকদিন পরের ঘটনা। ওদের ঝুলবারান্দায় ইজি চেয়ারে চুপচাপ বসেছিল নীল। নির্মল সেনের মৃতদেহ আবিষ্কারের পর সেই যে সে বাড়ি ফিরেছিল, তারপর থেকে সে আর কোথাও বের হয়নি। নির্মল সাহা ও নির্মল সেন ওর মাথায় যেন পাহাড়ের মতো চেপে বসেছিল। সে পাহাড়টা যেন ভাবনার। দুটো হত্যার মধ্যে কোনো অমিল নেই, এবং অস্ত্রেও কোনো অমিল নেই। কি হতে পারে? কে এই চপল? দুই নির্মল মিলেই কি চপলকে হত্যা করেছিল? তবে কি ওরা চার বন্ধু ছিল? চতুর্থ বন্ধুই কি দুই নির্মলকে খুন করল? কেন? কারণটাই বা কি? কোনো নারী ঘটিত ব্যাপার? তাহলে সেই নারীটাই বা কোথায়? সে কি সুমিত্রা? এমন সময় দিনু এসে হাজির। দিনুকে নীলের বলাই ছিল যে খুব চেনা লোক না হলে বলে দিবি যে বাবু বাড়িতে নেই, কিন্তু বোঝাই যাচ্ছে যে দিনু সে কথা বলেনি। নীল আর তর্ক তিরস্কারে গেল না, কেবল বলল, নিচে বসা, আমি যাচ্ছি। দিনু আচ্ছা বলে চলে গেল। নীল অগত্যা নিচে আসতে বাধ্য হলো। নীলকে ঘরে ঢুকতে দেখে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আপনি নিশ্চয়ই নীলাঞ্জন ব্যানার্জি? আগে হ্যাঁ। খুব বিশেষ দরকারে আপনার শরণাপন্ন হয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়। আপনার প্রবলেমটা বলুন। কয়েকদিন আগে আমার একমাত্র ভাইপো খুন হয়েছে। খুন? কিভাবে? জানি না, তবে পুলিশ তাই বলছে। ও, তা খুনটা হয়েছে কোথায়? বেলেঘাটের দিকে একটা খালের ধারে। নির্মল সেন? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ঘটনাচক্রে আমাকে সেখানে যেতে হয়েছিল। তবে তো আপনি সবই জানেন। আপনার ধারণা নির্মলকে কেউ খুন করেছে? হ্যাঁ, তাই। আমার একমাত্র ভাইপো নির্মল। আমি চাই যে কেউ খুন করতে সেখানে ধরা পড়ে। খুব ভালো কথা, কিন্তু আমি তো পুলিশ নই। তাছাড়া পুলিশ অলরেডি আপনার ভাইপোর কেস টেক আপ করেছে। শুধু আপনার নয়, নির্মল সাহা বলে আরও একটা যুবক ঠিক এইভাবেই খুন হলো, সেটাও পুলিশ দেখছে। নীল যে ইতিমধ্যেই নির্মল সাহার ব্যাপারে যুক্ত সেটার প্রকাশ করল না। মিস্টার ব্যানার্জি, পুলিশ তার কাজ নিশ্চয়ই করবে, করুক। তবু আপনার নাম আমি জানি। আপনার তদন্তের ব্যাপারেও আমি কাগজে পড়েছি আপনার বন্ধু অজয় বসুর লেখায়। আপনার উপর আমার বিশ্বাস আছে। প্লিজ, আপনি আর না করবেন না। দাদার অবস্থা চোখে দেখা যায় না। একে তো বৌদি চলে যাবার পর দাদা কেমন যেন হয়ে গিয়েছিলেন, তার উপরেই শোক। আমার কাছে এসেছেন, তাকে আপনার দাদা জানেন? না জানলেও হ্যাঁ বা না কোনো কিছু বলার মতো এখন তার অবস্থা নয়। কিন্তু দুঃখের মধ্যেও আমি দাদার মতো ভেঙে পড়িনি। নিরুকে একরকম আমিই বুকে করে মানুষ করেছি। আমি চাই খুনিকে খুঁজে পেতে। একবার তার মুখটা দেখতে চাই, জিজ্ঞেস করতে চাই কোন অপরাধে সে আমার নিরুকে খুন করলো। আপনার নামটা জানতে পারি? বিমল সেন। চপল বলে কাউকে চেনেন? মানে আপনার ভাইপোর কি কোনো বন্ধু বান্ধব ছিল ওই নামে? না, এমন নামের কাউকে আমি জানি না। তবে বয়স্ক ছেলে, ঘর কোনোও নয়। হয়তো কেউ ছিল, আমার জানা নেই। আপনার ভাইপো, নির্মল সেন তো চাকরি বাকরি করতেন? হ্যাঁ, ভালো চাকরি করতো, একটা মার্কেন্টাইল ফার্মের পার্সোনাল অফিসার। কোম্পানির নামটা বলতে নিশ্চয়ই আপত্তি নেই? না না, আপত্তি কিসের? রয়্যান সিং এন্টারপ্রাইজ, সংক্ষেপে RSE। নিশ্চয়ই নামটা শুনেছেন। হ্যাঁ, শুনেছি,
আচ্ছা, কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট সম্ভবত ছিল না? ওই পোস্টে চাকরি করে সেটা তো সম্ভব নয়। বিয়ে টিয়ে করেছিলেন? না, তবে পাত্রে ঠিক করেই ফেলেছিল। হয়তো 3-4 মাসের মধ্যে বিয়ে করার প্ল্যানও ছিল। মেয়েটিকে চেনেন আপনারা? ঠিক চেনা বলতে যা বোঝায় তা না, তবে নিরীহ একদিন আমায় আর দাদার সঙ্গে আলাপ করে দিয়েছিল। মেয়েটির নাম জানেন? নাম, ও হ্যাঁ মনে পড়েছে, প্রণতি মিত্র। প্রণতি মিত্র? থাকেন কোথায়? ব্যাপারটা কি জানেন, নিরীহকে পছন্দ করেছিল। নিরীহর ওপর আমাদের বিশ্বাস ছিল, হঠাৎ করে কিছু ও যে করবে না সে জানতাম, তাই ঠিক ঠিকানা রাখার কথা ভাবিনি। তবে শুনেছিলাম বেহালার দিকে কোথায় যেন থাকে। ওদের আলাপ হয়েছিল কতদিন তা জানেন? না, সে প্রয়োজনও মনে হয়নি। তবে ইদানিং মেয়েটি 2-3 দিন অন্তরই আমাদের বাড়িতে যাতায়াত করতো। স্বাভাবিক। আচ্ছা, নির্মল মানে আপনার ভাইপো মারা গেছেন প্রায় 7-8 দিন হয়ে গেল। এর মধ্যে কি প্রণতি দেবী আর এসেছিলেন? যতদূর মনে পড়ে তাকে তো একবারও দেখিনি। এক্স্যাক্টলি সেম। কিছু বললেন মিস্টার ব্যানার্জি? না, কিছু না। দায়িত্বটা আপনি নিচ্ছেন তাহলে? আপনার ফিস কিন্তু 1 পয়সাও কম দেবো না। টাকাটা নয় আপনি অ্যাডভান্সই রেখে দিন। না, সে কথা নয়। তাছাড়া এক্ষেত্রে টাকার থেকেও আরও বড় একটা ব্যাপার লুকিয়ে আছে। কি? সে আপনাকে বোঝানো যাবে না। ঠিক আছে, আপনার কেস আমি নিচ্ছি। আপনি কেবল প্রণতি মিত্রের ঠিকানাটা জোগাড় করে আমাকে দেবেন। মহিলার সঙ্গে একবার দেখা হওয়াটা দরকার। আপনার কি মনে হচ্ছে প্রণতি? আমার কিছুই মনে হচ্ছে না। প্রণতি দেবীকে দরকার এই কারণে যে তাকে নির্মলবাবু কিছুদিনের মধ্যেই লাইফ পার্টনার করতেন। নিশ্চয়ই তার কাছে ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু রেখাপাত করে গেছেন। নির্মলবাবুর সেই ব্যক্তিগত জীবনটা জানা দরকার, যা আপনার অজানা। বুঝলাম, ঠিক আছে, আমি আজই দাদাকে জিজ্ঞেস করছি। আমার মেয়ে মানে নীরুর বোনও নীরুর সম্বন্ধে কিছু জানতে পারে। প্রণতির ঠিকানা ওর পক্ষেও যেন সম্ভব। আমি এখনই গিয়ে সব খোঁজ খবর নিচ্ছি। ঠিক আছে মিস্টার সেন, আপনি আসুন। আমার দিক থেকে চেষ্টা ত্রুটি হবে না। ও হ্যাঁ, আপনার ঠিকানাটাই তো জানা হয়নি। বিমলবাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে পকেট থেকে একটা খাম আর একটা ভিজিটিং কার্ড বের করে নীলের দিকে এগিয়ে ধরলেন। আমি প্রস্তুত হয়ে এসেছিলাম, এটা রাখুন। অ্যাডভান্স আর ওই কার্ডে আমার ঠিকানা। ধন্যবাদ। পরের দৃশ্য উন্মোচিত হলো 6 মাস পর। যদিও দৃষ্টির অন্তরালে ঘটে গিয়েছে আরও অনেক ঘটনা, এই ঘটনা পুলিশকে ফেলেছে আরও বিপাকে। খবরের কাগজগুলো পুলিশকে তুলোধনা করতে ছাড়েনি। নীল কিন্তু পুলিশ নয়, কিন্তু একটির পর একটি ঘটনা তাকেও বেশ চিন্তিত করেছে। সত্যি কথা বলতে কি, সেও ভেবে উঠতে পারছিল না যে পরপর নৃশংস খুনের যে ধারাবাহিকতা চলছে তার কিনারা হবে কি করে। ঠিক এমনই সময়ে একদিন এলেন বিকাশ তালুকদার, হাতে একগাদা খবরের কাগজ। লোকটার হাসি ভরা মুখে কে যেন কালি বুলিয়ে দিয়েছে। নীল তাকে দেখে বলল, কি হলো তালুকদার সাহেব? গরমাক্ত কলেবরে আবার কোন স্পট থেকে এলেন? মুখ দেখে তো মনে হচ্ছে যেন সামনে মেয়ের বিয়ে, আর ব্যাংকের থেকে শেষ কপরদকটি পর্যন্ত খোয়া গিয়েছে। ঠাট্টা করছেন? করুন, চাকরি তো আর করেন না। ওপরওয়ালার ধ্যাতানি যে কী জিনিস তা কোনোদিন বুঝতে হলো না। করবেনই তো। ঠাট্টা আপনাদের মুখেই মানায়। আরে তা নয়, কিন্তু এত বিমর্ষ কেন? বৌদির সঙ্গে এখন আড়ি পর্ব চলছে নাকি? হ্যাঁ মশাই, বৌদি ফৌদি নিয়ে কি অত মাথা ঘামাচ্ছে? তবে দেখুন, এগুলো দেখুন। খবরের কাগজ? সে তো রোজই দেখি। নতুন কিছু তো নেই। 4-5টা মামুলি খবরের সঙ্গে 20-25 দিন অন্তর অন্তর একটা নির্মল বলি যাচ্ছে, এই তো। ব্যাপারটা আপনার কাছে মজাদার মনে হচ্ছে? ছি ছি ছি, এ কি বলছেন? মানুষের মৃত্যু হচ্ছে, মানে আততায়ীর হাতে শোচনীয় মৃত্যু। এ কি কখনো মজাদার হতে পারে? তাহলে এত রসিকতার অর্থ? খবরের কাগজের মতো তো আমারও বলতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি পড়েই শোনাচ্ছি। প্রতিটা কাগজে অনেকটা একই রকম লেখা। অদৃশ্য আততায়ীর হাতে নির্মমভাবে যুবক খুন। নাম নির্মল সাহা, বয়স আনুমানিক 32-33। মৃতের হাতে পাওয়া গেছে একটি চিরকুট, তাতে লেখা আছে চপলের হত্যাকারী, ইত্যাদি ইত্যাদি। বিকাশবাবু প্রায় চিৎকার করে উঠলেন। আপনি থামবেন মিস্টার ব্যানার্জি? কাটা ঘায়ে কামোকা নুন ছড়াচ্ছেন কেন? আহা, এগুলো তো আমাকে দেখানোর জন্যই এনেছিলেন। লাইফটা একেবারে হেল হয়ে গেল এই নির্মল নামের ছেলেগুলোর জন্য। তাই? হ্যাঁ তাই। কি দরকার আছে রে বাপু আঘাটায় বেঘাটায় সন্ধ্যার পরে যাবার, যখন দেখছিস পটপট করে নির্মল খুন হয়ে চলেছে?
দারুণ বলেছেন। তা এগুলো আমাকে দেখাতে এসেছেন কেন? আমার তো আগেই দেখা। বড় গোয়েন্দা হয়েছেন, আপনার অনেক নাম, তা সে নামের প্রতি কিছু সুবিচার করুন। যেখানে আপনারাই কিছু করতে পারছেন না, সেখানে আমি তো চুনোপুটি। উড়িয়ে দেবেন না মশাই, উড়িয়ে দেবেন না। আপনি পুলিশ নয় তা জানি, কিন্তু পুলিশ আপনাকে বন্ধু মনে করে। অন্তত একটা নির্মলের ক্ষেত্রে পুলিশ আপনাকে বেসরকারিভাবে কিছুটা দায়িত্ব দিয়েছিল। অন্য এক নির্মলের কাকা আপনাকে নিযুক্ত করেছিলেন, তার অ্যাডভান্সের টাকাও আপনি নিয়েছিলেন। ডিসক্রেডিট আপনার, আমাদের সকলের। 6 মাসে 5টা খুন। লোকটা হয় পাগল, নয়তো আমাদের নাচাচ্ছে। আর হাতে টিপ দেখেছেন? প্রত্যেকটা ঠিক রক টিপ করে ঝাড়ছে। ব্যাস, নির্মলের অক্কা পাচ্ছে, আর পুলিশকে ফুলিশ করে বাদন নাচাচ্ছে। ওপরওয়ালা তো স্পষ্টই বলে দিয়েছে চাকরি ছেড়ে দিয়ে বানপ্রস্থ নিতে। তাহলে তাই করুন। এই খবরের কাগজের সম্পাদক যা উপদেশ দিয়ে লিখেছে, প্রত্যেকটা কাগজের প্রথম পাতায় বড় বড় করে বিজ্ঞাপন দিন। শহরের সব নির্মলেরা আর বাড়ি থেকে বেরোবেন না, বেরোলেই মারা পড়বেন। করুন, ঠাট্টা করুন, সবাই করছে, আপনিই বা বাদ যাবেন কেন? ঠাট্টা আপনাকে করছি না, করছি নিজেকে। সত্যিই আমি অপদার্থ। 5টা খুন, সব একইভাবে। অথচ এতই চালাক সেই খুনি যে সামান্য একটা সূত্র পর্যন্ত ফেলে যাচ্ছে না, যাতে করে তাকে ট্রেস আউট করা যায়। তার টিকিটাকে পর্যন্ত চোখের আড়ালে রেখে আমাদের কলা দেখাচ্ছে। সব থেকে মুশকিল কি জানেন? ঘটনাগুলো সব ছড়ানো ছিড়ানো। আজ নাকতলায়, কাল লেক টাউন। তারপর দেখা গেল লাশ পড়ে রয়েছে কাশীপুর নয়তো বেলেঘাটার পচা খালের ধারে। পুলিশের কুকুর ছুটে যাচ্ছে বাস স্টপ পর্যন্ত। ব্যাস, তারপর তার দৌড় শেষ। এবার বোধহয় নীল ব্যানার্জিকে হেরেই ফিরতে হবে। স্টপ, প্লিজ স্টপ মিস্টার ব্যানার্জি। এইসব কথা আমার একবারে শুনতে ভালো লাগছে না। আপনার মতো লোক যদি বলে কেস সলভ করতে পারবে না, তাহলে তো হয়েই গেল। ওসব বলবেন না। নীল ব্যানার্জিও মানুষ, ভুল এবং অক্ষমতা তারও আছে। সব থেকে মিস্টেরিয়াস ব্যাপার দেখুন, সব কটা নির্মলের ক্ষেত্রে একটা জিনিস কমন। প্রত্যেকের সঙ্গে একটা না একটা করে মেয়ের সংযোগ। কেউ প্রেমিকা, আবার কেউ বা গার্লফ্রেন্ড। আর সেই সব রহস্যময়ী মেয়েরা খুনের পরই নিখোঁজ হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ প্রেমিকাদের কোনো খোঁজ দিতে পারছে না। তাদের চেহারা যা বর্ণনা, সারা পশ্চিমবঙ্গ ওরকম কয়েক লাখ মেয়ে আছে। আপনার কি মনে হয় সব নির্মলেরা তাদের প্রেমিক বা গার্লফ্রেন্ডের হাতে খুন হচ্ছে? বলি কি করে? এক এক নির্মলের এক এক মেয়ে। কারো নাম সুমিত্রা, কারো নাম প্রণতি, কারো নাম আবার শিখা। তার উপরে খুনের রকম দেখে তো মনে হয় না কোনো মেয়ের পক্ষে ভাবে খুন করা সম্ভব। তাও যদিও বা হয়, তর্কের খাতিরে ধরে নেওয়া যায় নির্মলদের খুন করছে ওইসব ঘনিষ্ঠ হওয়া মেয়েরা। তাহলে কি এই সিদ্ধান্তে আসতে হবে যে এক চপলের হত্যার প্রতিশোধে এতগুলো মেয়ে প্রতিশোধ নিয়ে চলেছে? বড় অ্যাবসার্ড চিন্তা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বিকাশ তালুকদার বললেন, দেখুন, বেল বাজছে। আবার কোন মক্কেল এলো? কোনো নতুন মক্কেল টক্কেল এলে হটিয়ে দেবেন। এই নির্মল খুনের রহস্য সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো ডাইভার্সন নয়। মৃদু হেসে নীল দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সে বেশ উৎফুল্ল হয়ে উঠল। সাদরে আহান জানালো আগন্তুককে। আরে এসো এসো সুমিত, এসো। কোথায় ছিলে একদিন? খুব কাজের চাপ তো? হ্যাঁ দাদা, পরপর কয়েকটা ছবির কাজ নিয়ে ফেসে আছি। সোফায় এসে বসল সুমিত। চেহারাটি বেশ শিল্পী সুলভ, গালে হালকা দাড়ি, কাঁধে ঝোলানো একটি সাইড ব্যাগ। দেখে মনে হচ্ছিল ব্যাগটা বেশ ভারী। ব্যাগটা নামিয়ে যুবকটি বলল, দাদা, একটা দরকারে আপনার কাছে আসা। শুনছি। তার আগে তোমার পরিচয়টা করিয়ে দিই। মিস্টার তালুকদার, ইনি হলো সুমিত বিশ্বাস, সাউন্ড রেকর্ডিস্ট, পরিভাষায় শব্দযন্ত্রী। ফিল্ম আর থিয়েটারের শব্দ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করেছে। আর সুমিত, ইনি হচ্ছে মস্ত পুলিশ অফিসার বিকাশ তালুকদার। ব্যানার্জি, কি হচ্ছে কি? দাদার স্বভাবটা ওই রকমই। প্রত্যেকের সামান্য গুণ নিয়ে উনি বেশ সোচ্চার। যেমন উনি আমার সম্বন্ধে যা বলেন সবই বাড়ানো কথা। সে যাক, হঠাৎ তোমার বিশেষ কাজটা কি পড়লো? আমার লাইন আর তোমার লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। যে কারণে এসেছি সেটা আপনার লাইনেরই। তাই নাকি? বেশ, তাহলে বলেই ফেলো। বর্তমানে আমাদের যতই অবসেশন থাকুক, তোমার ব্যাপারটা শুনতে আমার কোনো আপত্তি নেই। বলো, প্রবলেমটা কি? কিন্তু দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা বেশ সিরিয়াস কিছু নিয়ে আলোচনা। আরে পুলিশ আর গোয়েন্দা এরা সবসময় সিরিয়াস। বলো বলো। তাছাড়া কোনটা বা লুকানো চোকানোর কোনো দরকার নেই। একটা বড় অদ্ভুত ব্যাপার ঘটেছে।
আপনি তো জানেন এফেক্ট মিউজিক নিয়ে আমি বড্ড বেশি আগ্রহী, তাই যতটা পারি নেচারকে রিফ্লেক্ট করারই চেষ্টা করি। তো দুদিন আগে একটা ব্যাপার ঘটেছে। নিস্তব্ধ রাতে একটা ন্যাচারাল সাউন্ড এফেক্টের আমার দরকার পড়েছে, তাই দুদিন আগে টেপটা চালিয়ে দিয়ে এসেছিলাম জঙ্গলের মধ্যে। জঙ্গল? জঙ্গল আবার পেলে কোত্থেকে? আমার বাড়ির সামনে একটা জটলা মতো জায়গা আছে। গাছাগাছায় জায়গাটা প্রায় জঙ্গলেরই এফেক্ট এনেছে। তো ঘন্টাখানেক পরে বাড়িতে এনে শুনতে গিয়ে... কি আছে তোমার টেপে? শুনতে গিয়ে অ্যাবনর্মাল কিছু পেয়েছো? সঙ্গে এনেছি শোনাবো বলে। তার আগে বাইরের ওই জানালাটা বন্ধ করে দিন। নীল নিঃশব্দে জানালা বন্ধ করে সামনে এসে বসল। ইতিমধ্যে সুমিত টেপটা বার করে টিপয়ের ওপর রাখল। তারপর একসময় চালিয়ে দিল টেপটা। খানিকক্ষণ নীরবতার পর কিছু কিছু শব্দ ভেসে আসতে লাগলো। ঝিঝির ডাক, ব্যাঙের ডাক, গাছপালার পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া শনশন আওয়াজ। দূরে কোথাও যেন কুকুর ডেকে উঠল। তারপরেই শোনা গেল ট্রেন যাবার শব্দ। তারপর হঠাৎ এক তীব্র আর্তনাদ, কোনো ভারী কিছু ধপাস করে পতনের শব্দ। তারপরই দূর থেকে ভেসে আসে কান্নার শব্দ। আবার নিস্তব্ধতা। তারপরই কার যেন শুকনো পাতা মারিয়ে চলে যাওয়ার শব্দ। এবার সুমিত খট করে টেপটা থামিয়ে দিল। মরেছি রে। কি হলো বিকাশবাবু? এটা কবেকার ঘটনা? গত পরশু। রেকর্ডিং শোনার পরে আর জঙ্গলে গিয়েছিলেন? আগে না। আপনার ওখানে নির্মল নামে কেউ থাকে? সত্যি কথা বলতে কি, সেই জন্যই আমার এখানে আসা। আমাদের এখানে নির্মল গুপ্ত নামে এক ভদ্রলোক থাকেন। বছর 30 বয়স হবে। বেশ হ্যান্ডসাম চেহারা, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত পরশুর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাগজ আমি এই নিয়ে লেখালেখি প্রায় দেখেছি। টেপটা নিয়ে আমি তাও এখানে আসতাম না যদি না টেপের মধ্যে চপল নামটা থাকতো। তুমি একটা দারুণ কাজ করেছো সুমিত। বিকাশবাবু, আমি এই মুহূর্তে স্পটে যেতে চাই, যাবেন? বাই দ্য ওয়ে, পুলিশে ইনফর্ম করা হয়েছে? তা হয়েছে, তবে গিয়ে আর কোনো লাভ নেই। আমার ধারণা নির্মল গুপ্ত আর বেঁচে নেই। কিন্তু বডিটা তো থাকবে। সুমিত, তোমার যেতে আপত্তি নেই তো? তাহলে আর এলাম কেন? আমার দ্বারা যদি কোনো কাজই না হয়, করতে আপত্তি থাকবে কেন? দেন গেট আপ, আর দেরি করা যাবে না। ওরা তিনজনেই উঠে পড়ে। ওরা অনেকটাই এগিয়ে গিয়ে একটা জলার সামনে এসে দাঁড়ালো। তারপর সুমিতি একটা আম গাছের নিচে গিয়ে বলল, এই জায়গাটাতেই আমি টেপটা রেখে গিয়েছিলাম। জায়গাটা ভালো করে দেখতে দেখতে নীল জিজ্ঞাসা করলো, তোমার টেপের মাইক্রোফোনটার সেন্সিটিভিটিটা কীরকম? শুনলে না ট্রেনের আওয়াজ পর্যন্ত কীরকম স্পষ্ট এসেছে? এখান থেকে ট্রেনের লাইনটা বেশ খানিকটা দূরে। জাপানি জিনিস তো। আর কোনো কথা হলো না। বিকাশবাবু মাটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে ফেলতে একদিকে এগিয়ে গেলেন। নীল গেল অন্যদিকে। সুমিতি নীলকে অনুসরণ করল। কিছুক্ষণ পর নীল প্রশ্ন করল, আচ্ছা, তোমাদের এই নির্মলগুপ্ত থাকতো কোথায়? এই যে এখন যে আমরা জায়গাটা ধরে চলছি, এটা পেরোলেই 5-6 ফুট পরেই একটা ইটের রাস্তা পাবেন। রাস্তার পাশেই ওদের বাড়ি। তোমার সঙ্গে চেনা পরিচয় কেমন ছিল? না না, তেমন কিছু নয়। ভদ্রলোককে চিনতাম মানে ওর মুখ চিনতাম। বলেই হঠাৎ নিচু হয়ে ঝোপের ধারে পড়ে থাকা একটা আধা চকচকে কিছু একটা তুলে নিল। তারপর সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে নীলকে ডাকলো, দাদা একবার এটা দেখুন তো। আশ্চর্য, এটা এখানে এলো কী করে? ওর ডাকে নীল দাঁড়িয়ে পড়ল। সুমিত নীলের হাতে যেটা তুলে দিল সেটা হচ্ছে একটা কাচের পেপার ওয়েট, সবুজের মধ্যে লাল ফোয়ারা। ওখানে নিশ্চয়ই লোকজনেরা হয়তো আছে, তাই না সুমিত? তা হয়তো আছে, কিন্তু পেপার ওয়েট নিয়ে এখানে জঙ্গলের মধ্যে আসতেও পারে। ওটা ছুঁড়ে হয়তো গাছের আম পেয়ারা পাড়ার চেষ্টা করছিল। আম পাড়তে পেপার ওয়েট? বাঁশের লগি কিংবা ভাঙা খোয়া বা ইটের টুকরো দিয়েই তো আমটাম পাড়া যায়। মানুষের কত বিচিত্র খামখেয়ালিপনা থাকে। কেউ হয়তো হাতের কাছে পেয়ে গিয়েছিল ওটা। নীলের যুক্তি যেন ঠিক মন থেকে সায় দিতে পারল না সুমিত। হঠাৎ বিকাশবাবু হাত পা ছুড়ে ডাকলেন, ব্যানার্জি, ও মিস্টার ব্যানার্জি, তাড়াতাড়ি আসুন। ওরা দ্রুতপদে এগিয়ে গেল। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সুমিতের দিকে তাকিয়ে নীল বলল, চিনতে পারছো সুমিত? সুমিত শিল্পী মানুষ। খুব সম্ভবত এ ধরনের অস্বাভাবিক মৃত্যু ও আগে কোনোদিন দেখেনি।
মুখটা ফিরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, নির্মল গুপ্ত। বিকাশ বললেন, তার মানে 6 নম্বর নির্মল। বলেই পাকানো কাগজটা টেনে নিয়ে পড়লেন। এগিয়ে দিলেন নীলের হাতে। কী লেখা থাকবে তাও জানতো, তবুও খুলল। সেই একই লেখা, চপলের হত্যাকারী। আর কটা নির্মল মরবে বলুন তো এক চপলের জন্য? যতক্ষণ না সেই খুনের নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে। এ তো মশাই ভেলকি দেখাচ্ছে, রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ। শহরের বুকে বসে অবাধে হত্যালীলা চালিয়ে যাচ্ছে। নেশা তালুকদার, এখন তো আপনাকে নির্মল গুপ্তের বাড়ি যেতে হবে। আপনি যান, আমি এগোচ্ছি। এগোচ্ছি মানে? পুলিশি ব্যাপার ট্যাপারগুলো আপনিই করুন, আমি একটু অন্য কাজে যাব। অন্য কাজ মানে? আছে, বিশেষ কিছু কাজ আছে। নির্মলবাবুর বাড়ি গেলে কিন্তু ভালো করতেন। কি আর নতুন কথা জানবো, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ও হ্যাঁ, ওই চিরকুটটা দিন তো, কাগজটা একটু নেড়ে চেড়ে দেখতে হবে। সুমিত, তোমাকে ভাই আরেকটু কষ্ট করতে হবে। তুমি কিছুক্ষণ তালুকদার সাহেবের সঙ্গে থাকো, ওর হয়তো কিছু দরকার পড়তে পারে। আমি চললাম। এই বলে নীল বেরিয়ে গেল। প্রায় বোকার মতোই তালুকদার আর সুমিত দুজনের দিকে তাকিয়ে রইল। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটা সিগারেট ধরিয়ে সোফায় গিয়ে বসল নীল। সে অনেক চিন্তা করেও যেন কোনো কুল কিনারা করতে পারছে না। দিন কয়েক আগে বইমেলা থেকে কিছু কবিতার বই কিনেছিল সে, সেগুলো তখনও র্যাকে তোলা হয়নি। বইগুলো একটা একটা করে তুলে 2-1 পাতা দেখে আবার পরের বইটা টেনে তুলছিল। কোনোটাই মনোপুত হচ্ছিল না। ফিরে আসছিল সোফার কাছে। হঠাৎ কি যেন একটা বিদ্যুৎ চমকের মতো তার মাথায় ফ্ল্যাশ দিল। সে ছুটে গেল কবিতার বইগুলোর দিকে। একটা একটা করে সরিয়ে একটা বই তুলে আনলো। তারপর নিজের মনে মনেই বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। একটা সামান্য কবিতার বই। বইটার নাম চরণ চিহ্ন। কবির নাম নির্মল সান্যাল। এক অখ্যাত কবির লেখা চরণ চিহ্ন তার বিক্ষিপ্ত চঞ্চল মনে যে আশার আলো জাগিয়ে তুলবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। পাতা উল্টে সে চলে এলো টাইটেলের পেজে। প্রচ্ছদ শিল্পী অনুরায়। কে এই অনুরায়? তার লেখা চ অক্ষরটির সঙ্গে চপলের হত্যাকারী চ অক্ষরটির এত মিল কেন? বইটির প্রকাশক দাস পাবলিশিং। সঙ্গে সঙ্গে ডায়াল করল দাস পাবলিশিংয়ে। সৌভাগ্যই বলতে হবে, সাধারণত এটা হয় না। মাত্র 3 বারেই ফোনে যোগাযোগ হয়ে গেল। এটা কি দাস পাবলিশিং? ওপাশ থেকে খুব সম্ভবত দাসমশাই ফোনটা তুলেছিলেন। নীলের প্রশ্নে দাসমশাই জানালেন যে চরণ চিহ্ন ওনারাই প্রকাশ করেছেন। ওই বইয়ের ব্যাপারে আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাই। না না, ফোনে সম্ভব নয়, আমি এক্ষুনি আসছি। দাসমশাই হয়তো কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বলার সুযোগ না দিয়ে নীল লাইনটা কেটে দিল। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেল নীল। কর্মচারীরা প্রত্যেকেই ব্যস্ত, তবুও তাদের মধ্যে একজনকে পাকড়াও করে জিজ্ঞাসা করল, দাসমশাই কোথায় বসেন? একটি ছেলে আঙুল তুলে দেখিয়ে দিল। দরজা ঠেলে নীল জিজ্ঞাসা করল, আসতে পারি? চশমার ওপর দিয়ে দৃষ্টিটাকে সরাসরি নীলের ওপরে ফেললেন। এসেই তো পড়েছেন, এবার বসে পড়ুন। বসতে না বললেও বসতাম, একটা বিশেষ দরকারে। ঘণ্টাখানেক আগে আপনিই ফোন করেছিলেন? আগে হ্যাঁ। তারপর পকেট থেকে নিজের কার্ডটা এগিয়ে দিল। প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা? হ্যাঁ, গোয়েন্দা কাহিনী আমি ছাপি, তবে জলজান্ত গোয়েন্দার সঙ্গে পাবলিশারের কি সম্পর্ক? একটা ইনফরমেশনের জন্য একটু বিরক্ত করব। কি রকম? চরণ চিহ্ন নামে একটা কবিতার বই আপনার এখান থেকে প্রকাশিত হয়েছিল। তাতে অসুবিধার কি হলো? কিছুই না, তবে কভার ডিজাইনারের নাম দেখলাম অনুরায়। তা উনি যখন ডিজাইনটা করেছেন ওনার নাম যাই তো স্বাভাবিক, আপনার আপত্তি আছে? না, বিন্দু বিসর্গও নয়, তবে ভদ্রলোকের ঠিকানাটা চাইছিলাম। গোয়েন্দাদেরও ডিজাইন দরকার হয়? মাঝে মাঝে গোয়েন্দাদের সবকিছুই দরকার হয়। পাওয়া যাবে না? তার মানে ডিজাইনারের নাম ঠিকানা আপনার কাছে থাকে না? হ্যাঁ থাকে, তবে অনুরায়ের ঠিকানা আমার কাছে নেই। কেন? উনি আমাদের নিয়মিত শিল্পী নন, তাই। মানেটা বুঝলাম না। আমাদের এখানে যারা রেগুলার ছবি আঁকেন তাদের ঠিকানা আমাদের কাছে আছে, তবে মাঝে মাঝে লেখকের ইচ্ছানুসারে বাইরের কিছু শিল্পী নিয়ে আমাদের ছবি আঁকাতে হয়। এক্ষেত্রে নির্মল সান্যাল মানে কবি নির্মল সান্যাল তার ওই বইটার জন্য অনুরায়ের নাম প্রস্তাব করেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। ভালো ডিজাইন হলে যে কোনো শিল্পীর ছবি নিতে আমাদের আপত্তি নেই। অনুরায়ের আঁকা কভারটা নিয়ে এসে নির্মলবাবু আমাদের সামনে ফেলে দিলেন। পছন্দ হয়ে গেল, নিয়ে নিলুম। পেমেন্টটাও নির্মলবাবুর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। তবে একান্তই যদি অনুরায়কে আপনার দরকার হয়,
নির্মলবাবুর কাছে চলে যান, দিলে উনি ওনার ঠিকানা দিতে পারবেন। তা নির্মলবাবুর ঠিকানা নিশ্চয়ই পাওয়া যাবে। এ প্রশ্নের উত্তর না দিয়েই দাসমশাই বেল টিপলেন। একটু পরেই একটা ছোকরা এসে দরজা ঠেলে দাঁড়ালো। গোপাল মুখার্জির কাছে একে নিয়ে যাও, নির্মল সান্যালের ঠিকানার দরকার। নীল ছেলেটিকে অনুসরণ করল। নীল নির্মল সান্যালকে সব কথা খুলে বলল। শুনে নির্মল যেন ধপ করে চেয়ারের উপর বসে পড়ল। তারপর বলল, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি মনে করেন আমার জীবনও? চরণচিহ্ন বইয়ের কবি তো আপনিই। আগে হ্যাঁ। আপনার বইয়ের প্রচ্ছদ এঁকেছেন জনৈক শিল্পী অনু রায়। তাকে আপনি চেনেন? চিনি, কিন্তু অনু রায়ের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? পরিচয় মানে প্রায় 7-8 মাস হবে। অনু রায়ের ঠিকানাটা নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ আছে, কিন্তু নির্মল হত্যার সঙ্গে অনুরায়ের ঠিকানার কি সম্বন্ধ তা তো বুঝতে পারছি না। কিছু মনে করবেন না নির্মলবাবু, শহরের বুকে পরপর এতগুলো নির্মল নামের যুবক খুন হয়ে যাওয়ার জন্য পুলিশ বড় সজাগ হয়ে উঠেছে। সম্ভাব্য সব ব্যাপারেই তাদের বেশি মাত্রায় সাবধানতা নিতে হচ্ছে। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আপনার কোনো বান্ধবী আছেন? দেখুন মিস্টার ব্যানার্জি, আমাকে সাবধান করানোর জন্য আপনাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, কিন্তু তার মানে এই নয় যে আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপার আপনাকে জানতে হবে। বুঝলাম, বলতে চান না। যাই হোক, আপাতত আমাকে অনু রায়ের ঠিকানাটা দিন। তারপর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, এতে আপনারই ভালো হবে। নীল আর কিছু না বলে অনুরায়ের ঠিকানাটা লিখে এনে দিল। নীল নমস্কার জানিয়ে উঠে বসল। বেশ কয়েকদিন যাবৎ গুমোট গরম চলছিল। বিকেলের মুখেই বৃষ্টি নামল। নির্মল সান্যালের দেওয়া নম্বর মিলিয়ে নীল যখন ঠিক দরজাটার সামনে এসে দাঁড়ালো তখন বিকেল 5:45। অতি সাধারণ একতলা বাড়ি, কোনো কলিং বেল ছিল না। অগত্যা কড়া নাড়তে হলো। কিছুক্ষণ পরে একজন দরজা খুলে দিল। কাকে চান? অনু রায় কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ থাকেন, কিন্তু এখন নেই। আপনি আসছেন কোত্থেকে? আসছি কলকাতা থেকে, আসলে একটা ডিজাইনের ব্যাপারে। আচ্ছা, উনি কখন ফিরবেন বলে মনে হয়? ঠিক বলতে পারবো না, ওর ফেরার কোনো ঠিক নেই। ভারী মুশকিলে পড়লাম। উনি বলেছিলেন সন্ধ্যের মুখেই ফিরে আসবেন। তাহলে একটু অপেক্ষা করুন, এসেও যেতে পারে। ভদ্রমহিলার পেছন পেছন নীল ঘরে এসে ঢুকল। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আপনি? ওর মা। নীল হাত তুলে নমস্কার জানায় তাকে। ভদ্রমহিলা প্রতি নমস্কার জানিয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, অনেকটা দূর থেকে এসেছেন, ভিজেওছেন, নিশ্চয়ই চা চলবে। না না, একটু আগেই চা খেয়েছি। আপনার ব্যস্ত হবার কিছু নেই, আমি ততক্ষণে একটু ম্যাগাজিনগুলো দেখি। এবার শুরু হলো নীলের খেলা। সে ঘরটাকে প্রথমে খুঁটিয়ে দেখল, বইয়ের ঠাসা। তারপর দেখতে আরম্ভ করলো ড্রয়ারগুলো। হঠাৎই তার চোখে পড়ল একটা লাল রঙের খাতা। সে তাড়াতাড়ি পকেটে ওটাকে ঢোকাবার চেষ্টা করছে। এমন সময় অনুরায়ের মায়ের গলার আওয়াজ শোনা গেল। সত্যি কি আপনি কোনো ডিজাইন করাতে এসেছেন? নীল মুখ তুলে দেখল ভদ্রমহিলাকে। তার মুখে অবশ্য ধরা পড়ার কোনো সংকোচ নেই। বেশ ধীরে ধীরেই সে ড্রয়ারটা বন্ধ করলো। কারো বাড়ি এসে তার অসাক্ষাতে তারই জিনিসপত্র ঘাটা, এটা কি ভদ্রলোকের কাজ বলে মনে করেন? আগে না, তা মনে করি না। এটা মহাবিদ্যার পর্যায়ে পড়ে। আসলে বসে থাকতে থাকতে খুব বোর ফিল করছিলাম। তাই অন্যের ড্রয়ার ঘাটতে হবে? দেখে তো চোর বলে মনে হয় না। মতলবটা কি? ওই যে বললাম, ডিজাইন। মিথ্যে কথা বলবেন না, বলুন কি জন্য এসেছেন? অনু রায়ের সঙ্গে দেখা করতে। দরকারটা কিসের? কিসের মানে ওই ইয়ে। ঠিক আছে, আপনার নাম আর ঠিকানা রেখে যান, কাল সকালে আসবেন। সেই ভালো, আমি কাল সকালেই আসব। আর লেখালেখির কি দরকার? আচ্ছা মিসেস রায়, এত সুন্দর একটা মূর্তির বুকে আর মুখে এত বিশ্রী সব কিসের দাগ বলতে পারেন? জানি না, তাছাড়া আপনার এত সব জানার কি দরকার? না, এমনি জিজ্ঞাসা করলাম। শিল্পকর্ম নষ্ট হচ্ছে দেখলে কারই বা ভালো লাগে বলুন? আপনার নাম? নির্মল সিংহ। মহিলা যেন হঠাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হলেন। প্রায় চমক লাগা কণ্ঠেই বললেন, কি নাম বললেন? নির্মল? আগে হ্যাঁ, ঠাকুরদার দেওয়া নাম। আচ্ছা চলি, নমস্কার। দাঁড়ান, একটু আগে যে লাল রঙের ডায়েরিটা ব্যাগে পুড়েছেন ওটা টেবিলে রেখে যান।
অগত্যা নীল ক্যাবলা ক্যাবলা হাসি হেসে সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বার করে টেবিলের ওপর রেখে দিয়ে বেরিয়ে আসে। বাড়ি যখন ফিরল তখন রাত হয়ে গেছে, কিন্তু ওর চোখে মুখে একটা অদ্ভুত প্রসন্নতা ছড়িয়ে আছে। বেশ বোঝা যাচ্ছে যে জটিল রহস্যময় অস্থিরতা ওকে পাগল করে তুলেছিল, ও যেন তার সমাধানের অনেক কাছে চলে এসেছে। হঠাৎ কি মনে হতে ও বিকাশ তালুকদারকে ফোন করলো। সৌভাগ্যবশত তালুকদার বাড়িতেই ছিলেন। গলার আওয়াজ শুনে বললেন, কি ব্যাপার বলুন তো মশাই, কোথায় একদিন ডুব দিয়েছিলেন? আপনাকে তো ফোন করে হদ্দ হয়ে গেলাম। নির্মলের খুনিকে ধরতে চান? অন্তত 7 নম্বর নির্মল খুন হওয়ার আগেই। পেট ঠাট্টা করছেন? পুলিশ এখন মাথার ঘায়ে পাগল কুকুর। চারিদিকে অপদার্থ, অকেজো এসব বিশেষণ শুনতে শুনতে নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে করছে। খুঁজে পেয়েছেন মালটিকে? ঠিক যাকে খুঁজে পাওয়া বলে তা নয়, তবে তাকে পেতে গেলে যা যা করার সেগুলো করে এসছি। আশা করছি বাছাধনকে এবার আমার ফাঁদে পা দিতেই হবে। আসলে একটা টোপ, যাকে বলে 4 ফেলা। মনে হচ্ছে অতল জলের মাছটি এবার ধরা দেবেই। আমি জানতাম আপনিই পারবেন। তা কোথায় পেলেন? সেসব অনেক কথা পরে বলবো, এখন মন দিয়ে শুনুন। আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় একদম রেডি হয়ে থাকবেন। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, জিপ তো থাকবেই, সঙ্গে গোটা 2 আর্মড কনস্টেবল। কাউন্টার অ্যাটাকের ব্যাপার স্যাপার আছে নাকি? তেমন কিছু নয়, তবে একটু এদিক ওদিক হলেই 7 নম্বর নির্মলের ভবলীলা সাঙ্গ হবে। খুনির হাতের টিপ কিন্তু মারাত্মক। আর কিছু বলবেন না? না, কেননা আমাকে 4 ছড়াতে হবে। খুনির হাতে শুধু টিপ নয়, অত্যন্ত চালাক সে। ও হ্যাঁ, আর একটা কথা, এর মধ্যে প্ল্যান যদি কিছু পাল্টাই তাহলে ফোনে জানিয়ে দেব। ফোন নামিয়ে রেখে ও চুপচাপ সোফায় বসে রইল। এক মনে সিগারেট টানল, তাকিয়ে রইল ঝুলন্ত সিলিং ফ্যানটার দিকে। ডেকের ধারে বসেছিল একটি ছেলে আর একটি মেয়ে। যুবকটি নির্বিশেষে কয়েক পলক রাধার দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটি আবৃত্তি শুরু করে। আবেগে তার মুখ ফিরে যায় গঙ্গার দিকে। তার কণ্ঠ যেন পরিবেশটাকে অন্যরকম করে তোলে। রাধা যেন তখন কিছুটা পিছিয়ে এসেছে। যুবকটার কিন্তু তখন রাধার কথা মনেই নেই। রাধার কাঁধে ঝুলানো ছিল একটি লেডিস ব্যাগ। কবিতা শুনতে শুনতে তার হাত চলে যায় ব্যাগের মধ্যে। একসময় তার হাতটি বেরিয়ে আসে। হাতের মুঠোয় ধরা একটি লেডিস মোজার এক প্রান্ত, অন্য প্রান্তে ঝুলছে একটি ভারী কিছু জিনিস। মোজাটা ধীরে ধীরে সে দোলাতে থাকে, কিন্তু হঠাৎ নির্জনতা ভঙ্গ করে গুরুম গুরুম করে এলো বন্দুকের আওয়াজ। পরক্ষণে আর্তচিৎকারে লুটিয়ে পড়ল রাধা মাটিতে। অনতিদূর থেকে এগিয়ে আসছে 4 জন মানুষ, নীল ব্যানার্জি, বিকাশ তালুকদার এবং 2 জন কনস্টেবল। নীল যুবকটির কাঁধে হাত রেখে বলে, সরি নির্মলবাবু, এক্সট্রিমলি সরি। এছাড়া কোনো উপায়ও ছিল না, তবে আপনার নিখুঁত অভিনয়ের জন্য ধন্যবাদ। রাধার কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও সে একটি কথা বলল, যে অভিনয়? না, সবটা নয়। না, রাধার অবস্থা এখন ভালো নয়। হসপিটালের বেডে সে মৃত্যুর সঙ্গে যুঝছে। অধিক রক্তক্ষরণে তার দেহ এবং প্রাণশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। রাধার সামনে রয়েছে নীল ও বিকাশ তালুকদার। পাশেই রয়েছে টেপ রেকর্ডার, সেটা চলছে। নীলকে বলতে শোনা যায়, চরণ চিহ্নের প্রচ্ছদ শিল্পী অনু রায়, মানে অনুরাধা রায়, তাই তো? রাধা অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, আমি জানতাম, এমন একটা দিনের প্রতীক্ষায় ছিলাম অনেক দিন থেকে। আপনি তো আমার বাড়ি গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু কেন কেন এত নির্মল খুন মিস রায়? সে যে অনেক কথা, আর তো আমি অত কথা বলতে পারবো না। আমার ড্রয়ারে একটা লাল রঙের ডায়েরি আছে, সব কিছু তাতে লেখা আছে। আমি মরার পর পড়ে নেবেন। আমি মরার জন্য প্রস্তুত ছিলাম, আমার কোনো দুঃখ নেই। কেবল মায়ের কথা বড় মনে হচ্ছে। কি করে যে তার দিন কাটবে, তার তো আর কেউ রইল না। মিস রায়, আর কিছু বলবেন না? সব নির্মলদের জন্যই আমার বড় কষ্ট। আসলে এক নির্মলকে খোঁজার কারণেই এত নির্মল খুন। অনুরাধা এর পরেই জ্ঞান হারালো, এবং সেই দিন রাত্রেই তাকে বিদায় নিতে হলো চিরদিনের জন্য পৃথিবী থেকে। লাল ডায়েরিতে অনুরাধা তার জীবনের সমস্ত কথাই লিখে গিয়েছিল। বিকাশ তালুকদার নীলের হাতে ডায়েরিটা তুলে দিয়ে বললেন, মিস্টার ব্যানার্জি, ডায়েরিটা আপনিই পড়ুন। এরা সবাই, মানে মিস্টার বড়াট, মিস্টার খান্না, মিস্টার বিশ্বাস,
মানে যে সমস্ত অফিসাররা নির্মল কোনো গলদঘর্ম, তারা শেষটা জানতে ব্যগ্র। আর সত্যি বলতে কি, এই রহস্য তো সমাধান করেছেন আপনিই সব বলুন। ডায়েরি হাতে নিয়ে নীল বলল, আপনি বলছেন, আমি পড়ছি। তবে পড়ার আগে বলি, ডায়েরিটা আমি আগেই পেয়েছিলাম, তবে নিয়ে আসার সুযোগ হয়নি। কেবল আনতে পেরেছিলাম নাইলনের লেডিস সার্কেল আর এই ছবিটা। বলে পকেট থেকে এক পাটি মোজা আর একটা কালার পোস্টকার্ড সাইজের ছবি বার করলো। সবাই হুমড়ি খেয়ে পড়ল ছবির ওপর। অনুরাধা আর একটি উজ্জ্বল সুন্দর দর্শন যুবকের হাস্যরত ছবি। বিরাট বললেন, একজনকে তো চিনলাম, কিন্তু ছেলেটিকে? চপল, যে চপলের জন্মে এত খুন। চপল মিত্র, অনুরাধা রায়ের ভালোবাসার মানুষ। আইসি, তার মানে এতক্ষণ সব প্রেমের জন্য? হ্যাঁ, প্রেম তো বটেই। তার মানে এতগুলো নির্মল চপলকে হত্যা করেছিল? না, এইসব নির্মলেরা ছিল অতি নির্মল। আসল কাহিনীটা পাওয়া যাবে ডায়েরিতে। তবে অনুরাধাই যে খুনি তার প্রমাণ ওই ছবিটা উল্টে দেখুন। কবে কোন নির্মলকে ও খুন করেছিল তার তারিখ পর্যন্ত লেখা আছে। সবাই দেখলেন। তারপর বিকাশ বললেন, এবার তাহলে ডায়েরিটা পড়ুন। নীল পড়তে শুরু করে। চপল আর আমি দুজনেই আর্ট কলেজের ছাত্র ছিলাম। ও ছিল আমার থেকে 2 বছরের সিনিয়র। ও দারুণ আঁকত। ওর আঁকার হাতটি ছিল অনেকেরই ঈর্ষার বস্তু। ওর তুলির টানে আমাকে আরও ওর কাছে নিয়ে যায়। তারপর একদিন আমি ওকে ভালোবেসে ফেললাম, এবং চপলও। দুজনে সেদিন ঠিক করলাম একটি ঘর বাঁধব। সেই ঘর হবে দুজনের। কিন্তু আমাদের ঘর আর বাঁধা হলো না। মাঝে এসে দাঁড়ালো নির্মল মুখার্জি। ও ছিল চপলের বন্ধু। চপলই একদিন নির্মলকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেয়। পরে আমি বহুবার ভেবেছি, চপলের মতো ছেলের বন্ধু কি করে নির্মলের মতো ছেলেরা হয়। সবই হয়তো ভাগ্যের পরিহাস। চপল ছিল খুবই উদাসীন, শান্ত, অমায়িক, পুরোমাত্রায় শিল্পী। আর নির্মল মদ্যপ, প্রতারক, দুর্দান্ত। তার চরিত্রে নির্মলতার কোনো ছাপই ছিল না। মাঝে মাঝে আমি চপলকে অনুযোগ করতাম যে নির্মলের সঙ্গ ত্যাগ করো। ও আমার কথা হেসেই উড়িয়ে দিত। নির্মলের চোখে আমি দেখেছিলাম কামনা ও বাসনার ক্ষুধা। ও দৃষ্টি আমার মোটেই ভালো লাগতো না। পারতপক্ষে ওকে আমি এড়িয়েই চলতাম। কিন্তু আমার না চাওয়াটাকে নির্মল কোনো পাত্তাই দিত না। ও আমাকে বিরক্ত করত। এমনকি মাঝে মাঝে মদ্যপ হয়ে আমার হাত ধরে টানাটানি করতেও দ্বিধাবোধ করতো না। একদিন আমি আর চপল বসে গল্প করছি। দূর থেকে হঠাৎ এলো নির্মল। ও মদ্যপ রয়েছে, সেটা দূর থেকেই বোঝা যায়। হঠাৎ এসে ও আমার হাত ধরে টানলো। আমি চপলকে এরকমভাবে রাখতে কোনো দিনও দেখিনি। ও নির্মলের গায়ে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে দিল। তারপর কিছু বাজে কথাও শোনালো। হায় ঈশ্বর, তারপরেই ঘটে গেল সেই বীভৎস ঘটনাটা। নির্মল নিজের গালে দুবার হাত বোলালো। তারপর তার দৃষ্টিটা সরাসরি ফেলল চপলের দিকে। তার হাত চলে যায় হিপ পকেটে। টেনে বার করে একটি লেডিস লম্বা সক্স, নাইলন সক্স। ওর মধ্যে ভরা ছিল পেপার ওয়েট। মজাটি তোলাতে তোলাতে সেটি চপলের কপালের উপরে আঘাত হানল। একবার নয়, দুবার নয়, 3 বার। যতক্ষণ না জ্ঞান হারিয়ে চপল মাটিতে পড়ে যায়। এরপর আর বেশি কিছু লেখা ছিল না। শুধু কয়েকটা কথাই লেখা ছিল যে চপলের মৃতদেহে হাত রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম নির্মলকে তার শাস্তি আমি দেবই। ওই একই অস্ত্র দিয়ে নির্মলকে হত্যা করব। কিন্তু কোথাও খুঁজে পাইনি। যে নির্মলদের পেয়েছি তারা সে আগের নির্মল নয়। তোমরা নির্মলেরা যদি পারো আমাকে ক্ষমা করো। এরপর পাতা সবই সাদা। নীল পড়া শেষে ডায়েরিটা এগিয়ে দিল তালুকদারের দিকে। প্রত্যেকেই তখন চুপ। নৈশব্দ ভঙ্গ করল মিস্টার খান্না। বললেন, এ তো এক ধরনের ইনস্যানিটি। ঠিক তাই। চোখের সামনে প্রেমিকের শোচনীয় মৃত্যু ওর স্যানিটি নষ্ট করে দিয়েছিল। ওর মায়ের মুখেই পরে শুনেছি, চপলের মৃত্যুর পর অনুরাধার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল, হয়ে পড়েছিল অসুস্থ। নিজেকে আর নিজের দুঃখ ভুলতে ক্রমশ নেশার দাস হয়ে পড়ে। সিগারেট, মদ এসব ওর নিত্য সঙ্গী। আসল নির্মলকে খুঁজে না পেয়ে ও নির্মল নামের ছেলেদের সঙ্গে যেচে আলাপ করত প্রেমের অভিনয়। তারপর সুযোগ মতো একই কায়দায় হত্যা করত,
যেমন করে চপলকে একদিন হত্যা করেছিল নির্মল মুখার্জি। আচ্ছা, অনুরাধার মা কি জানতেন নির্মল খুনের ব্যাপারগুলো? বোধহয় জানতেন, কারণ দুটো। আমাকে প্রথম দিন নাম জিজ্ঞাসা করাই যখন উনি শুনলেন আমার নাম নির্মল সিংহ, তখন ওকে আমি চমকে উঠতে দেখেছিলাম। আর দ্বিতীয় কারণ হলো, ওই প্রসেসে মানুষ খুন করতে হলে প্রচণ্ড টিপ দরকার। অনুরাধা সেই টিপ প্র্যাকটিস করতেন নিজের ঘরে। একটি কালো রঙের ব্রোঞ্জ মূর্তির রক টিপ করে উনি নিয়মিত সাধনা করতেন, এমনকি নেশাসক্ত অবস্থাতেও যাতে তার লক্ষ্যবস্তু না ফসকায়। ফলে সেটি ওর মায়ের জানা হয়ে যায়, যদিও ওর মা অস্বীকার করেছিলেন। স্যাড, ভেরি স্যাড। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আমার আরও একটা প্রশ্ন আছে। অনুরাধাকে আপনি খুঁজে পেলেন কি করে? এই ম্যাচের টার্নিং পয়েন্ট ওটাই, বলতে পারেন খানিকটা কাকতালীয় ব্যাপার। এই দেখুন। বলে ও টেবিলের উপর মেলে দিল দুটি বস্তু। একটি কবিতার বই, বইয়ের নাম চরণ চিহ্ন, আর দ্বিতীয়টি অনুরাধেরই লেখা চিরকুট, চপলের হত্যাকারী। তারপর বলল, ভালো করে দেখুন, তিনটে চয়ের স্টাইল অফ লেটারিং হুবহু এক।